2% পার ইয়ার। এক বছর যদি ভালো করে ফলো করেন তাহলে ব্লকেজ 2% কমে যাবে। কিন্তু উনি একটা কথা বললেন, যদি 2%ও কমে যায় তাহলে হার্ট অ্যাটাকের চান্স কমে যাবে কি কমে যাবে না? যদি আমি এখান থেকে একটু সরে যাই পড়বার কম চান্স হবে কি না? তো এটা উনি বুঝিয়ে দিলেন কি করতে হলে যদি পুরো কেউ করে তাহলে হার্ট অ্যাটাক হবে না। আর ওনার রিসার্চ আমেরিকাতে সব থেকে বড় বড় যত জার্নাল সবগুলোতে বেরোলো, 1979 থেকে 1988 পর্যন্ত এতগুলো রিসার্চ, জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজি, ল্যান্সেট, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, যত বড় বড় জার্নাল আমেরিকাতে, প্রতিটা জার্নালে বেরোলো কি প্রথমবার কেউ ডাক্তার দেখিয়ে দিয়েছে ব্লকেজকে রিভার্স করা যেতে পারে। আমি যখন ওনার কাছ থেকে ট্রেনিং নিলাম আমি বললাম এ তো আমাদের এখানে প্রতিদিন হচ্ছে, কিন্তু এখানে আমাদের ওখানে যেটা হয় খাবারটা প্রতিদিন খাবে, পুরনো খাবার কেউ খায় না। তো এখানে আমি দেখলাম যদি ওরা বানিয়ে দিতে পারে নিজের কিচেনে তাহলে তো আমাদের প্রতিটা পেশেন্টের কিচেনে তৈরি হতে পারে কি পারে না? যদি আমাদের কিচেনে তৈরি হতে পারে ক্যাম্বিয়ান স্কুলে, তাহলে আপনার বাসায় তৈরি হতে পারবে না এই খাবারটা? তার মানে এটা কি? এখন ফরকটা কি আছে? আরে শিখে নিলেই তো হলো। কালকে আমি একটা ক্লাস নেব, যদি দাওয়াতে যাবেন তাহলে কি করে ম্যানেজ হবে, কোথাও ঘুরতে গেলে কি করে ম্যানেজ হবে, কোনো রিশতেদারের বাড়িতে গেলে কি করে ম্যানেজ হবে, করতে তো সব জায়গায় ম্যানেজ হবে। কিভাবে এইগুলো করা যেতে পারে সেটা আমি আপনাকে শেখাবো। কালকে আরেকটা ক্লাস করব আপনার জন্য। হার্টের পেশেন্টরা অনেক জিনিস জানতে চায়, স্যার কি কি কাজ করা অ্যালাউড আর কি কি অ্যালাউড না, এটা জানতে হবে কি হবে না? হার্টের পেশেন্ট এটা জানতে চায়। আচ্ছা, হার্টের পেশেন্টকে এগুলো কে বলবে? কেউ নাই। আচ্ছা, বলে কারা? না, ওর বলবার লোক আছে প্রচুর। আপনি জানেন এদিককার দেশে আশেপাশে রিলেটিভ যারা কিছু জানে না তারাও অ্যাডভাইস দিয়ে যায়, ফ্রি অ্যাডভাইস পাওয়া যায়, হেলথ অ্যাডভাইস ফ্রিলি পাওয়া যায় এখানে। আমাদের দেশে খুব পাওয়া যায়। একটা হার্টের পেশেন্ট এখানে দাঁড়িয়ে আছে, ওর প্রতিবেশী সে যাচ্ছিল, যেতে যেতে দেখেছে জানলা থেকে লোকটা দাঁড়িয়ে আছে, নিজের কাজ ছেড়ে চলে এসছে ভেতরে। আরে আপনি কেমন আছেন? না আমি ভালো আছি। আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে এটা তো আমি ভাবতেই পারি না। না না, হয়ে গেল। আচ্ছা আপনি এক কাজ করুন, ওই সর্ষের তেল খাবেন না, আপনি সাফোলা খাবেন। আর তারপরে কি বলে, আপনি দাঁড়িয়ে কেন আছেন? পেশেন্ট বলে না দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা নেই। না না, হার্টের পেশেন্ট দাঁড়ানো ঠিক না, আপনি বসে যান। এবারে চলে গেল। এখন পেশেন্ট দাঁড়িয়ে থাকবে বসে যাবে? ভাবে কি লোকটা বলল বসে যাওয়াই ভালো, ও গিয়ে বসে গেল। এখন বসে আছে, ততক্ষণ আরেকটা প্রতিবেশী ঘুরে এসছে এদিকে। আরে আপনি কেমন আছেন? না আমি ভালো আছি। আরে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেল। আপনি একটা কাজ করুন, আপনি না দুধ খাবেন, খুব ভালো করে দুধ খাবেন, শক্তি বডিতে চলে আসবে। এখন দুধ খাওয়া মানা, কিন্তু দুধ খাওয়াচ্ছে। আর তারপরে কি বলে, আপনি বসে কেন আছেন? পেশেন্ট বলে না বসে আছি, ভালোই আছি। না না না, বসবেন না, আপনি শুয়ে যান। এখনো চলে গেল। এখন পেশেন্ট গিয়ে শুয়ে পড়েছে। এখন এক রিশতেদার এসেছে, রিশতেদার রিলেটিভ, সে এসে 2 ঘন্টা বসলো। আপনার যখন হার্ট অ্যাটাক হলো আমি ঢাকায় ছিলাম না, কিন্তু এখন এসে গিয়েছি, কোনো ভয়ের কথা নেই, আমি রিং পড়াবো আপনার, আমার খুব ভালো ডাক্তার জানাশোনো, আপনি রিং পরিয়ে নিন, সব থেকে ভালো, তারপরে যা মর্জি খাবেন, কোনো কষ্ট হবে না, এরকম একটা বলে দিল। পেশেন্ট যখন যাওয়ার আগে কি বলে পেশেন্টকে, কি দেখুন আমি 2 ঘন্টা ধরে এখানে আছি, আমি দেখছি কন্টিনিউয়াস আপনি শুয়ে আছেন। পেশেন্ট বলছে না হার্টের পেশেন্ট এই জন্য শুয়ে আছে। না না, শুয়ে থাকা ঠিক না। বলে তাহলে কি করবো? বলে হাঁটুন, হাঁটা খুব দরকার হার্টের পেশেন্টদের। এবার ও চলে গেল। এখন পেশেন্ট কি করবে? হাঁটবে কি হাঁটবে না? পেশেন্ট হাঁটতে শুরু করেছে এরকম ভাবে। ওর স্ত্রী বলছে তুমি হাঁটছো কেন? বলছে না ও বলেছে হাঁটতে পারো। বলে ও কিচ্ছু জানে না, তুমি বসে যাও চুপচাপ, শুয়ে যাও এখনই। আচ্ছা, পেশেন্টের কি নলেজ ভালো হচ্ছে না? কনফিউশন, বোঝেন কনফিউশন? সবাই রকম রকম অ্যাডভাইস দিয়ে চলে যায়। আচ্ছা, কিছুদিন পরে পেশেন্ট বুঝতে পারে কি সব অ্যাডভাইজাররা কিছুই জানে না। কিছুদিন পরে বুঝতে পারে কি এই সব উল্টো পাল্টা সবাই এক একটা করে শিখিয়ে যাচ্ছে। লাস্টে পেশেন্ট কি প্ল্যান করে জানেন তো? আমরা এক কাজ করি, একবার কার্ডিওলজিস্টের সঙ্গে দেখা করে আসি। আরে পুরো লিস্ট বানিয়ে নেয়, স্যার হাঁটতে পারবো কিনা, গাড়ি চালাতে পারবো কিনা, ট্রেনে উঠবো কিনা, বাসে উঠবো কিনা, নৌকোতে উঠবো কিনা, এরকম লিস্ট বানিয়ে নেয়। দিয়ে ওখানে পৌঁছে গেল কার্ডিওলজিস্টের কাছে। আচ্ছা, কার্ডিওলজিস্টে ঢুকতেই কার্ডিওলজি প্রথম কথা বলে, আপনি এখনো বেঁচে কি করে আছেন বুঝতে পারছি না, আপনার তো মরে যাওয়ার কথা। এখন পেশেন্ট যা কোশ্চেন জিজ্ঞাসা করে সেটাও জিজ্ঞাসা করতে পারলো না। আর যখন 2 মিনিট পরে বেরোলো এখানে হাত লাগিয়ে বেরোচ্ছে, এখন ওর খুব খারাপ অবস্থা। আচ্ছা, অবস্থা সেই না, এখন বদলে গিয়েছে, সাইকোলজিক্যাল বদলে গিয়েছে। এখন পেশেন্ট ভাবছে আমি মরবো কবে। এখন পেশেন্ট এরকম করে হাঁটে আর ভাবে এই মরলাম এই মরলাম,
ভয়টা বসে গিয়েছে। আর স্ত্রী আর ভয় পেয়েছে, ভয় পায়নি, স্ত্রী আরো ভয় পেয়ে গেছে। হাজবেন্ড এরকম এরকম চলবে, স্ত্রী এরকম এরকম, কি যেই পড়বে ওকে ধরে হাসপাতাল নিয়ে যাব। আচ্ছা, এরকম দেখেছেন আপনি কখনো? আমি প্রতিদিন দেখি এরকম পেশেন্টের এখানে একটু চুলকাচ্ছে, পেশেন্ট যেই হাত লাগিয়েছে ওয়াইফ দাঁড়িয়ে গেছে, তোমার বুকে ব্যথা হচ্ছে, তুমি আমাকে একদম মিথ্যে কথা বলবে না, দেখো হলে এক্ষুনি ডাক্তার কাছে নিয়ে যাব। সবাই এমনভাবে বেঁচে আছে যাতে কোনো রকমে বেঁচে আছে, 2 মিনিট পরে মারা যাবে, এরকম একটা ভয় বসিয়ে যায় হার্টের পেশেন্টের মাথায়। আর এই ভয়টাকে বার করা খুবই প্রয়োজন। আপনাকে একটা কথা বলে দিই, কালকে যা ব্লকেজ আজকেই তাই ব্লকেজ। তার মানে নয় কি আজকে হার্ট অ্যাটাক হবে, তার মানে নয় কালকে হার্ট অ্যাটাক হবে। হার্টের পেশেন্টরা এই ভয়ে থাকে কি কখন হার্ট অ্যাটাক হবে। কখনো এটা জানতে চায় না স্যার হার্ট অ্যাটাক কী করে হয়, কি করলে হার্ট অ্যাটাক হবে না, এইসব কেউ বলবার নাই। কেবল বলে হার্ট অ্যাটাক হয়ে যাবে, অপারেশন করিয়ে নিন, নাহলে আপনি রিং পরিয়ে নিন, নাহলে মারা যাবেন। আপনি বুঝতে পারছেন পুরো কনসেপ্টটা কীরকম চলছে? নাও দিস ইজ হোয়াট উই ডোন্ট ওয়ান্ট। আমার মনে হয় এই ব্যাপারটাকে বদলাতে হবে। প্রতিটা মানুষ যদি নলেজ পুরো নিয়ে নেয় তাহলে হার্টের অ্যাটাক কখনো হবে না। আর এই যে কোটি কোটি মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, হার্টের অসুখ হচ্ছে, তাদেরকে এই ব্যাপারটা বুঝিয়ে দেওয়া উচিত কি না? আপনাকে যদি কোনো হার্টের পেশেন্টের দেখা হয়, আপনি এই কথাগুলো বলবেন কি বলবেন না ওদেরকে? সবাই বলতে চায়, কিন্তু জানে না তখন কি করবে, ও তো নিজেই ভয় খাচ্ছে। এনিওয়ে, আগে চলা যাক। এরকম আরেকজন ডাক্তার আছেন, ওনার নাম হলো এসেল স্টাইন। ইনি একজন খুব বড় ফেমাস ডাক্তার। উনিও প্রথমবার ওয়ার্ল্ডকে দেখিয়ে দিলেন ব্লকেজ রিভার্স হতে পারে। এই দুজন ডাক্তার এখন আমেরিকাতে খুব পপুলার হয়ে গিয়েছেন। কারণ কি, ওখানের একজন প্রেসিডেন্ট, আপনি নাম শুনেছেন বিল ক্লিন্টন? বিল ক্লিন্টন হলো আমেরিকার প্রেসিডেন্ট। ভদ্রলোক আমার মনে আছে 2004 সালে বাইপাস করালেন, 4টা গ্রাফ লাগিয়েছে আমার কাছে, আর প্রতিটা নিউজ পেপারে বেরিয়েছে ইন্ডিয়াতে। আমার কাছে কত পেশেন্ট নিয়ে চলে এলো, স্যার ক্লিন্টন বাইপাস করালো। আমি বললাম দেখো, আমার সঙ্গে জানাশোনা থাকলে মানা করে দিতাম। এনিওয়ে, 2-4 বছর পরে, 5 বছর পরে আবার নিউজ পেপার এলো ক্লিন্টন অ্যাঞ্জিওপ্লাস্টি করিয়েছে। তার মানে বাইপাস বন্ধ, আর তারপরে আবার রিং পরিয়েছে। রিং পরাবার 1 বছর পরে ক্লিন্টনের আবার ব্যথা। তখনও বুঝতে পেরেছে কি এরকম ভাবে কতদিন চলবে। উনি খবর করলেন, ধরা পড়লো এই দুজন ডাক্তার আছে, তারা বাইপাস অ্যাঞ্জিওপ্লাস্টি করতে দেয় না। এই দুজনের কাছে উনি গেলেন আর অনেক ইমপ্রুভমেন্ট করলেন। আর ইমপ্রুভমেন্ট যখন প্রচুর হলো, উনি প্রেসে চলে গেলেন। প্রেসে কোথায়? আমেরিকার সব থেকে বড় টিভি চ্যানেল কোনটা? নিউজ চ্যানেল CNN। উনি CNN-এ গিয়ে ইন্টারভিউ দিলেন, আমি বাইপাস করালাম, ফায়দা হলো না, অ্যাঞ্জিওপ্লাস্টি করালাম, ফায়দা হলো না, তারপরে এই দুজন ডাক্তারের কাছে গেলাম, আমার অনেক উপকার হয়েছে, আমার ওজন কমে গেল, আমার অ্যাঞ্জাইনা কমে গেল, আমি ভালো আছি। আর তার থেকে এই দুজন ডাক্তারের ফেমাস আরও বেড়ে গেল, অনেক ফেম হয়ে গেল। তো এই দুজনের সম্বন্ধে আপনি নিশ্চয়ই পড়বেন। এনিওয়ে, আমি এদের কাছ থেকে, দুজনের কাছ থেকে ট্রেনিং নিলাম, আর আমার মনে হলো এই ব্যাপারগুলোকে করা যেতে পারে। আর আমি হার্টের পেশেন্টদেরকে এটাই শেখাই কিভাবে চলতে হবে যাতে ব্লকেজ বাড়বে না, ব্লকেজটাকে কম করা যেতে পারে। আচ্ছা, একটা কথা বলুন, হার্টের পেশেন্টদের ওষুধ দেওয়া যায় কি যাওয়া যায় না? কি ওষুধ দেওয়া যেতে পারে দেখা যাক। আমি কি কি ওষুধ হার্টের পেশেন্টরা খায় সেটার একটা লিস্ট দিতে চাই আপনাকে। আমাদের কাছে ইন্ডিয়ার ওষুধ তো আছে, কিন্তু আমি বাংলাদেশের ওষুধের একটা লিস্ট বানিয়েছিলাম, দেখি আমি বার করি 1 মিনিট। আচ্ছা, আপনারা কোনো ওষুধ খান নাকি হার্টের জন্য? সবাই খায় না? কি ওষুধ খেতে পারেন সেটা একটু বোঝাই আপনাকে। হার্টের পেশেন্ট কি ওষুধ খায় আর কেন ওই ওষুধগুলো খাওয়ানো যায় সেটা একটু বোঝা যাক। এই দেখুন, একটা টিউব, এতে ব্লকেজ। এই কত ব্লকেজ বলুন তো, দেখে কি মনে হয়? ধরে নিন ব্লকেজটা 85। তার মানে এটা কি? 85 হলে এখানে ব্লাড কত আসছে? 100 আসছে। এখানে কত যাচ্ছে? 15 যাচ্ছে, হ্যাঁ কি না? 85 ব্লকেজ, তাহলে যাবে কত? 15। এই পেশেন্টের কি কষ্ট, বসে বসে ওর ব্লাডের দরকার 10, আছে কি নাই? বসে বসে কোনো কষ্ট বুঝতে পারছে না। হাঁটতে গেলে ওর দরকার কত? 20, আর আছে কত সাপ্লাই? 15। হাঁটতে গেলেই বুকে ব্যথা হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়, অ্যাঞ্জাইনা হয়ে যায়। এই হলো হার্টের পেশেন্ট, বুঝতে পেরেছেন?
এখন এই পেশেন্টটা যদি বলে স্যার আমার ব্যথাটা আপনি কম করে দেবেন, আমি করে দিতে পারবো কি পারবো না? আমি পারবো। কি করে? আমি ওকে একটা ওষুধ দেব, ওই ওষুধটা কি করবে, এই টিউবটাকে কি করে দিল বলুন তো? চওড়া করে দিল। চওড়া করে দিল, বুঝতে পারছেন? ডাইলেট করে দিল। ডাইলেট বুঝেন আপনি? টিউবটাকে চওড়া করে দিল। এখন এই টিউবটাতে ব্লাড যাবে কি যাবে না? ব্লাড যেতে থাকলো। এখন পেশেন্ট বলছে আমার কোনো কষ্ট নেই। এরকম ওষুধ আপনি একটা স্প্রে দেখেছেন আপনার কাছে আছে? নাইট্রেট, জিটিএন নাইট্রেট। এটা কি করে? এই স্প্রেটা নিলেই সঙ্গে সঙ্গে হার্টের টিউবটা চওড়া হয়ে যায়। আচ্ছা, ব্লকেজ সরে গেল না? শেষ হয়ে গেছে ব্লকেজ? না, ওই ওষুধটা যতক্ষণ থাকবে 1-8 ঘন্টা ততক্ষণ ব্যথাটা হবে না, অসুখ সারলো না। এরকম অনেকগুলো ওষুধ আছে, সেটা দিয়ে দিলে এই টিউবটা চওড়া হয়ে চলে যায়। এই ওষুধগুলোর লিস্ট আমি দিচ্ছি, আপনি দেখুন তো আপনি খাচ্ছেন কিনা। এটাকে বলা হয় ডাইলেটর। ডাইলেটর বুঝতে পারছেন? ওখানে কি করলো? এই টিউবটা এত ছিল, এটাকে চওড়া করে দিল। কি কি ওষুধের নাম দেখুন তো? অ্যানজিস্ট, নাইট্রোমিন্ট, মোনোকার্ড, মোনোট্রেট, জিটিএন স্প্রে, নাইট্রোমিন্ট, নাইট্রোসল, গ্লাইট্রিন, সরবিড, এসোডিন, এসমো, এরকম ওষুধ খান আপনারা। এই ওষুধগুলো খেলে কি হবে? টিউবটা চওড়া হয়ে যাবে। আচ্ছা, এই ওষুধটা কবার খেতে হবে? আপনি ভাবুন, এই একটা ওষুধ আমি মুখের মধ্যে দিলাম, জলটা খেয়ে নিলাম, এবার ওষুধটা কোথায় গেল? পেটে গেল। পেটে থাকবে কতক্ষণ? স্টমাক। পেটে গেলে প্রথমে স্টমাকে থাকবে 8 ঘন্টা, তারপরে যাবে ইন্টেস্টিনে। ইন্টেস্টিন মানে কি? স্মল অন্ত্র। অন্ত্র যেটাকে বলে ইন্টেস্টিন, সেখান থেকে ব্লাডে চলে যাবে। 1 ঘন্টা পরে ব্লাডে পৌঁছে গেল, আর টিউবটাকে একটু চড়া করে দিল। এখন এই ওষুধের এফেক্টটা জিন্দেগি ভর থাকবে না? কেন থাকবে না? এই ওষুধটা এরপরে কোথায় যাবে? পুরো রক্তর সঙ্গে মিক্স হয়ে পুরো হার্টে গেল, হার্টের টিউবটাকে চড়া করে দিল। এখন ব্যথাটা চলে গেল। এখন এই ওষুধটা পুরো বডির চক্কর লাগাবে কি লাগাবে না? ব্লাডের সঙ্গে ঘুরে বেড়াবে বডির ভেতর দিয়ে। এখন বডিতে একটা কিডনি বলে জিনিস রাখা আছে, আপনি জানেন? সেই কিডনির কাজ হলো বাইরের কোনো জিনিস থাকলে ওকে বাইরে উঠিয়ে ফেলে দেওয়া। কিডনিতে যেই গিয়েছে, বলে ভাই কে আছো তুমি? বলে না আমি বাইরের লোক, ঘুরতে এলাম। বলে না এখানে অ্যালাউড নেই, বাইরে বেরো। কিডনি ওকে ধরে বার করে দিচ্ছে। দেখা গেল 8 ঘন্টা পরে ওষুধ সব বাইরে, আর টিউবটা এখন আবার চওড়া থেকে আবার ছোট হয়ে গেল। তার মানে 8 ঘন্টা পর্যন্ত এই ট্যাবলেটটা হার্টের টিউবটাকে চওড়া করে রাখবে। 8 ঘন্টা পরে কি করতে হবে? আবার একটা খেতে হবে। তাহলে কার্ডিওলজিস্ট কি করবে? দিনে 3 বার লিখে দিল। আর যদি 12 ঘন্টার ওষুধ হয় তাহলে কবার লিখতে হবে? 2 বার। আর যদি 24 ঘন্টার ওষুধ হয় তাহলে 1 বার। আমরা যখন প্রেসক্রিপশন লিখি আমাদের ক্লিনিকে, আপনি দেখবেন এরকম করে একটা আমরা বানিয়ে দিই বক্স। এখানে ওষুধের নাম এটা 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 লিখে দিলাম। তার মানে কি? দিনে 3 বার খেতে হবে। আর যদি এখানে এখানে লিখে দিই তাহলে দিনে 2 বার। আর যদি এখানে লিখে দিই তাহলে সকালে 1 বার। এটা যদি লিখে দিই তাহলে, আর এখানে লিখে দিই তাহলে, আপনি এখন বুঝতে পারছেন? তার মানে যদি ওষুধ আমাকে লিখতে হয়, এগুলো লিখে দিলে কি হবে? টিউবটা চড়া হয়ে গেল, আপনার কষ্ট দূর, আপনি বলছেন আমি ভালো হয়ে গেলাম। ভালো হয়েছেন না হয়নি? ভালো হয়নি, কিন্তু ব্যথাটা কমে গিয়েছে, কষ্টটা কমে গিয়েছে, ভালো কথা। কিন্তু এটার মানে নয় কি আপনি ঠিক হয়ে গেলেন। তাহলে এই ওষুধগুলো খাওয়া যেতে পারে কি দেওয়া যেতে পারে না? আমরা সাওয়ালে বলছি ওষুধ খান, কোনো অসুবিধা নেই, কিন্তু ওষুধ খাবার সঙ্গে মনের মধ্যে একটা ক্লিয়ার করে নিন, এই ওষুধ থেকে ব্লকেজ সরবে না। ব্লকেজটাকে সরাতে হবে, সেটা লাইফস্টাইল সরান, আর বা কেমিক্যাল দিয়ে সরান, বা নতুন টিউব লাগান, ন্যাচুরাল বাইপাস, কিন্তু অপারেশন করাবেন না। ওষুধ খান, আমার কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের সাওয়ালে ওষুধ আমরা ইউজ করতে রেডি আছি। আচ্ছা, এই ওষুধগুলোর পরে যদি এই ওষুধ খাচ্ছেন আর ব্লকেজ আরো বাড়িয়ে যাচ্ছেন, এরকম হয় নাকি? পেশেন্টরা ওষুধ খাচ্ছে কিন্তু খাবার দাবার কিছুই বোঝে না, এখনো গরুর মাংস খাচ্ছে, এখনো মাছ খাচ্ছে, এখনো সব খেয়ে যাচ্ছে, ব্লকেজ বাড়লে তখন কি করা যেতে পারে? এই ওষুধের মাত্রাগুলো বাড়িয়ে দেওয়া যেতে পারে। আর না হলে আরেকটা ওষুধ দিয়ে দেব, এটার নাম হবে মেটাগার্ড ভ্যাস্টেরল। এরকম ওষুধ খান আপনি? আর যদি আরো ওষুধ চান তাহলে আরেকটা ওষুধ দেব, নিকর কোরানজি। আর আজকাল আবার এসেছে রেনোলাজিন বলে নতুন ওষুধ, রেনোলাজিন, রেনোজেক্স, রেনোলাজ।
আচ্ছা, এইসব ওষুধ দিলে এখন অসুখ সেরে যাবে না? সারবে না। তাহলে হার্টের অসুখ আপনি বুঝতে পারছেন ওষুধ কি খাওয়া যেতে পারে? ব্লকেজ সরবে না, কিন্তু টিউবটা একটু চওড়া হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলুন, এই চওড়া হওয়ার পরে আর কোনো ওষুধ দেওয়া যেতে পারে? দেখুন, আরেকটা ওষুধের নাম বোঝায় আপনাকে। একটা ব্লাড পাতলা করার ওষুধ শুনেছেন আপনি? ব্লাড থিনার বলে এটাকে। এটাকে বলা হয় ডাইলেটর। ডাইলেটর। একটা হয় থিনার। থিনার মানে এটা কি? আপনি টমেটো সস কখনো ইউজ করেছেন? সসটাকে উল্টো করে দিচ্ছেন, দেখছেন কিছুই পড়ছে না, ভরে আছে বোতলটা, কিন্তু বাইরে বেরোচ্ছে না। আপনি বুঝে গেলেন কি এটা গাঢ়া হয়ে গিয়েছে। গাঢ়া মানে কি? গাঢ় হয়ে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে। আপনি ওতে জল ঢোকালেন, ভালো করে হেলালেন, এখন এরকম করলেন, সব বেরিয়ে গেল। কি করে? পাতলা করে দিয়েছি। আর যদি রক্তটাকে পাতলা করে দিই, তাহলে এই টিউবের ভেতর থেকে আরামসে যাবে কি যাবে না? তাহলে ওই পাতলা করার ওষুধের নাম দেখুন তো আপনি খাচ্ছেন কিনা। ইকোস্প্রিন, করভা, ডিসপ্রিন, অ্যানক্লগ, ক্লগনিল, ক্লোপিড, অ্যানক্লগ প্লাস, ক্লগনিল প্লাস, ক্ল্যাভিক্স, ক্লোপিড, এরকম ওষুধ খায় কেউ? এইরকম একটা ব্লাড পাতলা করার ওষুধ দিয়ে দিলাম, একটা টিউবকে চড়া করে দিলাম, এখন পেশেন্ট বলছে আমি ভালো আছি, কিন্তু অসুখ সারে নাই। এরপরে আরেকটা ওষুধ দেওয়া যেতে পারে যেটা হার্টের দরকারটাকে কম করে দিতে পারে। দরকার কম মানে বুঝুন আপনি একবার, আমাদের হার্টের দরকার কত এখানে? 20, হাঁটতে গেলে 20 দরকার। এখন একটা ওষুধ দিলাম, এটাকে 15 করে দিল। এখন কি হবে? পেশেন্ট বলবে স্যার ওই ওষুধটা খাওয়ার পরে হাঁটলেও ব্যথা হয় না। কেন বলুন তো? হাঁটলে প্রথমে দরকার ছিল 20, আর এত সাপ্লাই ছিল না, এখন 15, এখন 15 সাপ্লাই আছে, এখন ব্যথা আর। এই ওষুধগুলোর নাম দেখুন, হয়তো আপনিও খাচ্ছেন। এটাকে বলা হয় বিটা ব্লকার, এটাকে বলা হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটাকে বলা হয় এস ইনহিবিটর। নাম দেখুন তো। বিটা ব্লকারের নাম হলো টেনোরেন, বিটালক, কঙ্কর, কার্ডিপ্রো, এটেনোলল, বিটালক, টেনোল্যাক, কার্ভিস্টা, ডাইলাট্রেন্ড, কার্ডিলল, এরকম ওষুধ খেয়েছেন কখনো? আর এর সঙ্গে আরো ওষুধ দেব, যেটার নাম হবে অ্যামডোক্যাল, অ্যামলোপিন, কার্ডিপ্লিন, অ্যামলোকার্ড, ডিলটিয়েজেম, কার্ডিজেম, ডিলকার্ড, নিমোডিপ, ভেসোরল, ভেসোডিল, এরকম প্রচুর ওষুধ পাওয়া যায় যেগুলো দিলে ব্যথাটা একটু কমে যাবে, আর ব্লাড প্রেশারও কম করে এই ওষুধগুলো। আরেকটা ওষুধ আছে, আপনি দেখুন তো এই ওষুধ খেতে পারেন কিনা। ক্যাপ্রিল, কার্ডোপ্রিল, টেনোপ্রিল, অ্যাসিটর, এনজিনেন, ভেসোপ্রিল, এনারিল, কার্ডেস, অ্যাঞ্জিলক, ওসার্টেন, ডায়োভ্যান, রিমোরিল, ওসার্টিল, রেমেস, এরকম ওষুধ খেয়েছেন? আচ্ছা, এইসব ওষুধ কি করে? এটাও হার্টের দরকারটাকে একটু কম করে দিল। আচ্ছা, এখন অসুখ সেরে গেল না? অসুখ সারেনি। এর সঙ্গে কোলেস্ট্রল কম করার ওষুধ দেওয়া যেতে পারে। দেখুন তো কোলেস্ট্রল কম করার ওষুধ কি কি আছে। অ্যাটোভা, অ্যাস্টর, লিপিকন, সিমাকর, অ্যাভাস, অ্যাজটর, লিপটিন, টিজিনর, ভাস, অ্যাটোকর, ইজিটা, রসুভাস। আর ট্রাইগ্লিসারাইড কম করার জন্য ডিলিপিড, নর্মোলিপ, লোপিড, ফেনোক্যাপ, লিপিকার্ড, এরকম ওষুধ খেয়েছেন আপনি কখনো? আচ্ছা, এই ওষুধগুলো খেলে পেশেন্ট ঠিক হয়ে যাবে না? না, কখনো ঠিক হয় না। এটাতে ওষুধ আমরা বলি আপনি খেতে থাকুন, খেতে থাকুন। আচ্ছা, যদি ব্লকেজ বাড়াতে থান তাহলে কি হবে? ওষুধটা বাড়াতে হবে। আর যদি ব্লকেজ বাড়াতে না থেকে কমতে থাকে, তাহলে ওষুধ উইথড্র করা যাবে। আপনি বুঝতে পারছেন এখন? তা আমাকে লোকে জিজ্ঞাসা করে স্যার ওষুধ কখন উইথড্র করতে পারবেন আপনি? আমি ওকে বলি দেখুন কোলেস্ট্রল আমি একটা ওষুধ দিলাম, এবার আপনি বাসায় গিয়ে সব জিনিস বদলে দিলেন নিজের লাইফটা, আর দেখা গেল কোলেস্ট্রল আবার চেক করালাম 130 এসে গিয়েছে, তাহলে ওষুধ দেবো কি দেবো না? 130 কোলেস্ট্রল, ওষুধ দেওয়া যাবে কি দেওয়া যাবে না? ওষুধ দিতে হবে। কারণ কি 130 এসেছে, যদি ওষুধ হটিয়ে নিন ওষুধ কোলেস্ট্রলটা বাড়বে কি বাড়বে না? আমার তো 129 চাই। যদি আপনি 110 এনে থাকেন তাহলে আমি বলবো ওষুধের মাত্রাটা একটু কমিয়ে নিন। যদি ব্লাড প্রেশার 120 এসে যায় তাহলে আমি ব্লাড প্রেশার ওষুধ চালু রাখবো, কিন্তু যদি ব্লাড প্রেশার 110 বা 100 চলে আসে তাহলে ওষুধের মাত্রা, সেটা কখন সম্ভব হবে? যদি আপনি পুরো ব্যাপারটাকে বুঝবেন, যোগা করবেন, ওয়াকিং করবেন, হাঁটাচলা করবেন, এক্সারসাইজ করবেন, তাহলে ব্লকেজ কম হবে, তাহলে ওষুধের দরকার অতটা পড়বে না। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস নাও? যদি টেনশন হয় তাহলে টেনশনের ওষুধ দেব, আর যদি অ্যাসিডিটি হয় তাহলে তার ওষুধ দেব, আর যদি
আর যদি কবজ হয়ে যায় তাই তার ওষুধ দেবো। এখন ওষুধ ঠিক চলছে না, ট্রিটমেন্ট ঠিক চলছে না, এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমি হার্টের পেশেন্টদেরকে ওষুধ দিব কি দিব না? তাহলে ওষুধ নিতে হবে, ওষুধ নিন, আমার কোনো অসুবিধা নেই। আমি চাই লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন যাতে ব্লকেজ ফেরত না হয়, আর ব্লকেজটা যদি কমে যায় তাহলে ওষুধের দরকার অতটা পড়বে না। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস না? এখন আরেকটা কথা একজন জিজ্ঞাসা করলো, স্যার আমি শুনেছি একটা হার্ট অ্যাটাক হয় বড় হার্ট অ্যাটাক, একটা হয় ছোট হার্ট অ্যাটাক, এরকম শুনেছেন আপনি? একটা মাইল্ড হার্ট অ্যাটাক, একটা মেজর হার্ট অ্যাটাক আর একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক, শুনেছেন এরকম তিনটে হার্ট অ্যাটাক? এটার মানে এটা আবার কি? এই তিন রকম হার্ট অ্যাটাক কি করে হয়? তিনজনের একসঙ্গে হার্ট অ্যাটাক হলো, একজন দিব্যি ঘুরে বেড়াচ্ছে দুদিন পরে, আপনি বললেন আরে ইনি ঘুরে কে করে বেড়াচ্ছে, তো হার্ট অ্যাটাক হয়েছিল। বললেন ওর মাইনর অ্যাটাক ছিল না, এই জন্য ঘুরে বেড়াতে পারে। আর একটা হাসপাতালে আছে, ডাক্তার বলছেন বাঁচবে কি না বাঁচবে আমি বলতে পারবো না, দুদিন আরো গেলে বলতে পারবো। আপনি বললেন কি হয়েছে, বললাম মেজর হার্ট অ্যাটাক ছিল এটা। আর একটা মানুষ বাসায় হার্ট অ্যাটাক হলো, হাসপাতাল যাওয়ার আগে রাস্তাতেই মারা পড়লো, আপনি বললেন এরকম কি করে মরে গেল, বললেন ওর ম্যাসিভ হার্ট অ্যাটাক ছিল। তিনটের মধ্যে ফরক আছে কি নেই? কি ফরক? দেখুন ফরকটা কি আমি একটু বুঝিয়ে দিই। এই তিনটে টিউব মনে আছে, তিনটে টিউব এলএডি, এলএডিটা সবথেকে বড় টিউব এর তিনটের মধ্যে, এটা 50% হার্টের সাপ্লাই করে, আর এটা 30%, এটা আরসিএ, আর এটা এলসিএক্স, এটা 20%। সব থেকে বড় এলইডি, তারপরে এটা, তারপরে এটা। আচ্ছা এই তিনটে টিউবের মধ্যে কোথায় ব্লকেজ হতে পারে? কোথাও হতে পারে, কোথাও হতে পারে। ধরে নিন ব্লকেজটা এইখানে আছে, আর ব্লকেজ বাড়তে থাকলো, একদিন হার্ট অ্যাটাক হলো, তাহলে কতটা অংশ মারা যাবে হার্টের? কেবল এতটা মারা যাবে, হ্যাঁ কি না? এটাকে মাইনর হার্ট অ্যাটাক বলবো। আর যদি ব্লকেজটা এইখানে না হয়ে এইখানে হয় তাহলে তাহলে এইটুকু পুরোটা মারা যাবে, এটা হলো মেজর হার্ট অ্যাটাক, বুঝতে পারছেন? আর এইটা যদি এখানে হয় তাহলে তাহলে এটাও গেল, এটাও গেল, এটা হলো ম্যাসিভ হার্ট অ্যাটাক। আপনি বুঝতে পারছেন তিনটের মধ্যে ফরক? কি ফরক? লোকেশন অফ দ্য ব্লকেজ, ব্লকেজটা কোন জায়গায় আছে। আচ্ছা কোন হার্ট অ্যাটাক আমাদের শুট করবে ভালো? কোন হার্ট অ্যাটাক শুট করবে আমাদের? কোনোটাই করবে না, মনে রাখবেন, কোনো হার্ট অ্যাটাক করা চলবে না। তাহলে হার্ট অ্যাটাক না হয় তার জন্য কি করতে হবে আপনার মনে আছে? ব্লকেজ বাড়ানো যাবে না, ব্লকেজটাকে কম করতে। আচ্ছা ব্লকেজটা কোথায় আছে এটা কি করে ধরা পড়বে? আমি আপনাকে বলেছিলাম সিটি অ্যাঞ্জিওগ্রাফি, মনে আছে আপনি? 2 মিনিট লাগে, যার অ্যাঞ্জিওগ্রাফি হয়ে আছে তার তো বোঝা যাবে কোথায় ব্লকেজ আছে, তোরা লিখে দেয়। কিন্তু যারা অ্যাঞ্জিওগ্রাফি হয়নি তাদেরকে আমি বলবো যদি আপনি ব্লকেজ জানতে চান তাহলে কি করতে হবে? সিটি অ্যাঞ্জিওগ্রাফি করান, তাহলে বোঝা যাবে ব্লকেজটা কোথায় আছে আর কত ইম্পর্টেন্ট জায়গায় আছে। আচ্ছা যদি ছোট হার্ট অ্যাটাক হয় তাহলে কি করে বোঝা যেতে পারে? একজন বলছে স্যার হার্ট অ্যাটাক তো আমার হয়েছে, ছোট হয়েছে বড় হয়েছে, এটা কি করে বুঝবো? হার্ট অ্যাটাক হলে একটা অংশ মারা যাবে কি মারা যাবে না? আপনি একটা টেস্ট শুনেছেন ইকোকার্ডিওগ্রাফি, ডপলার ইকো বলে, করেছে কারা? অনেকজন করেছে ইকো। ইকোতে কি করে বলুন তো, মনে আছে? পেশেন্টকে শুইয়ে দিল, এখানে একটা ক্রিম লাগিয়ে দিল, আর একটা এরকম নিয়ে এরকম এরকম ঘোরাতে থাকলো, এখান থেকে একটা তার গেল, একটা কম্পিউটারে আপনার হার্টের ছবি দেখা যাচ্ছে এরকম করছে, করবে কি করবে না? এই হার্টের যে পিকচারটা ওটা কম্পিউটারে দেখা যাচ্ছে এখন এরকম ভাবে চলছে। আচ্ছা এই পিকচারটা যদি দেখেন আপনি দেখবেন হার্টটা একবার বড় একবার ছোট, একবার বড় একবার ছোট, একবার বড় একবার ছোট, হবে কি হবে না? কতবার? 1 মিনিটে 72 বার। আচ্ছা বড় হলে এতে দেখা গেল 100 ব্লাড আছে, আর ছোট হলে 40 ব্লাড আছে, তাহলে কত ফেকলো বাইরে? 60। এটাকে বলে পাম্পিং পাওয়ার অফ দ্য হার্ট। হার্টের ব্লাডটাকে ফেলবার ক্ষমতা কত? নর্মাল লোকের পাম্পিং পাওয়ার কত হয়? 60%। এটাকে বলা হয় LVEF, এটাকে বলে EF অর LVEF। এইটাতে কি বোঝা যাবে? ধরে নিন আমাদের নর্মাল পাম্পিং কত হওয়া উচিত? নর্মাল পাম্পিং কত আছে? 60। আফটার মাইনর হার্ট অ্যাটাক কত হবে? 50 থেকে 55। আফটার মেজর হার্ট অ্যাটাক এটা
30 থেকে 45, আপনি বুঝতে পারছেন? যদি হার্টটা এরকম পাম্প করছে, এরিয়াটা মারা যায়, তাহলে হার্টের পাম্পিং কমে যাবে কি কমবে না? হার্টের 50 হয়ে যাবে, ছোট হার্ট অ্যাটাক। আর যদি আরো এরিয়া মারা যায় তাহলে আরো বড় হার্ট, আরো যদি মারা যায় তাহলে। আচ্ছা, বাঁচবার জন্য কতটা দরকার? বাঁচবার জন্য 15 দরকার। যদি 30 আছে কারো, তার মানে বুঝে যান 60 থেকে 30 হয়ে গিয়েছে, মানে অর্ধেকটা হার্ট মারা অলরেডি পড়ে গিয়েছে। তো হার্ট অ্যাটাক হবার পরে অর্ধেকটা মারা গিয়েছে, এটাকে বলে হার্ট অ্যাটাক। এখন বুঝতে পারছেন হার্ট অ্যাটাকের মানেটা? যদি ইকো করে নেন হার্ট অ্যাটাকের পরে, তাহলে জানা যেতে পারে হার্ট অ্যাটাক হয়ে কতটা অংশ হার্টের মারা পড়েছে। যদি অল্প অংশ মারা গিয়েছে তাহলে আমি বলবো একটা মাইনর হার্ট অ্যাটাক হয়েছিল। আর যদি বড় অংশ যায় তাহলে মেজর হার্ট অ্যাটাক হয়েছিল। আর যদি মারা যায় তাহলে বলবো ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এখন বুঝতে পারছেন হার্ট অ্যাটাক? তাহলে এখন আপনি দেখুন কি কি টেস্ট আপনি বুঝতে পারলেন। আপনি প্রথম টেস্ট বুঝেছেন ইসিজি, তারপরে টিএমটি বা ইটিটি, তারপরে অ্যাঞ্জিওগ্রাফি বুঝলেন, সিটি অ্যাঞ্জিওগ্রাফি বুঝলেন, তারপরে লিপিড প্রোফাইল বুঝলেন, মনে আছে লিপিড প্রোফাইল? আর তারপরে ইকোকার্ডিওগ্রাফি বোঝা গেল। এখন বোঝা যাচ্ছে সব জিনিস এক এক করে? আপনার কি মনে হয় হার্টের সম্বন্ধে বোঝা খুব ডিফিকাল্ট না? কোনো ডিফিকাল্ট নেই, কেবল ডাক্তার তৈরি থাকবে বলতে, তবেই বুঝতে পারবেন। আর ভাষাটা কোনটা হবে? খুব সরল ভাষা হলে আপনি বুঝতে পারবেন, না হলে কখনো বুঝতে পারবেন না। এই ব্যাপারটা যখন মোহন রহিয়ানজি শুনে এলেন, ওনার মনে হলো কি বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি শোনাবো ব্যাপারটা। আর তার জন্য উনি অনেক চেষ্টা করে আমাকে এখানে এনেছেন। তো ওনার জন্য একবার আমরা ভালো করে, উনি অনেক খরচা করেছেন এইসব করার জন্য। আর এখন তো ওনার সঙ্গে আরও লোক জুড়ে গিয়েছেন। আমি জানি এই ক্যাম্বিয়ান স্কুল আজকে এত ভালো কাজ করেছেন, তো এইটা থেকে অনেক লোকের কাছে ব্যাপারটা সরাবে। আর আমি চাই প্রতিটা আপনারা প্রতিজন কিছু না কিছু লোককে বোঝাবেন কি দেখো হার্টের অসুখ এরকম হয়, এরকমভাবে করা যেতে পারে, এরকম করলে ভালো হবে। এই ব্যাপারটা প্রতিটা লোকের পাশে পৌঁছে যাওয়া উচিত। ক্লিয়ার? এখন দেখবেন আপনি ধীরে ধীরে হার্টের সম্বন্ধে আপনার নলেজ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আমাকে একজন আবার জিজ্ঞাসা করলেন, স্যার আপনি সেই যে ন্যাচুরাল বাইপাস বলে একটা ট্রিটমেন্ট বললেন, ওটার মানেটা কি? ওটাও বুঝিয়ে দিই, ন্যাচুরাল বাইপাস মানেটা কি। দেখুন ব্লকেজ দেখা যাচ্ছে, এই ব্লকেজ আছে টিউবে। বাইপাস সার্জারিওয়ালা কি বলে? এটা নতুন টিউব লাগিয়ে দেব, মনে আছে? আর অ্যাঞ্জিওপ্লাস্টি যে বলে রিং পড়ানো, সে বলে এটাকে খুলে এখানে রিং লাগিয়ে দেব। আমি বলছি এটাও করবেন না, এটাও করবেন না, এটা প্রকৃতির বিপরীত, প্রকৃতির এগেনস্টে যাবেন না। বলে কি করতে হবে? বলে দেখুন প্রকৃতি একটা টিউব আরও এক্সট্রা দিয়ে রেখেছে, ছোট ছোট টিউব, কিন্তু এটা জুড়ে গেলে অনেক বড় কাজে আসতে পারে। এটাকে বলে ন্যাচুরাল বাইপাস। এই টিউবগুলো আমাদের হার্টে অলরেডি আছে, আর এই টিউবগুলোকে যদি আমরা খুলে দিই তাহলে অপারেশন করার কোনো দরকার হবে না। এই টিউবগুলো খুলবে কি করে? আপনাকে আমি বলেছিলাম স্পোর্টসম্যান মানে কি? এরা যখন দৌড়ায় পায়ের পুরো বডি মাসেলস, সব বডির মাসেলসগুলো স্কুইজ করে, আর এই এক্সট্রা ব্লাডগুলো হার্টে যায়। আর হার্টে গিয়ে কি করে? এখানে বারবার প্রেশার দেয়, বারবার প্রেশার দেয়, ধীরে ধীরে এই টিউবগুলো খুলে এরকম জুড়ে যায়। আর যদি এই টিউবগুলো একটা মেশিন থেকে আমি খুলে দিই তাহলে কেমন হবে? মেশিন থেকে খুলে দেওয়া মানে বুঝুন আপনি, এই মেশিনে আপনাকে শুইয়ে দেওয়া হলো। আর এরকম জ্যাকেট দেখেছেন আপনি? ব্লাড প্রেশার চেক করিয়েছেন তখন এখানে লাগায় একটা জ্যাকেট দেখেছেন আপনি? এরকম জ্যাকেট যদি এখানে লাগিয়ে দিই, এখানে লাগিয়ে দিই, এখানে লাগিয়ে দিই, আর সব জ্যাকেটগুলোকে একসঙ্গে টিপে দিই, তাহলে কি হবে? এর ভেতরে যে ব্লাডটা আছে কোথায় যাবে? পায়ের দিকে যেতে পারবে না, হার্টের দিকেই যাবে। আর হার্টে গিয়ে প্রেশার দিয়ে হার্টের টিউবগুলোকে খুলবে। আপনি বুঝতে পারছেন ন্যাচুরাল বাইপাস মানে? আপনি একটা মেশিন থেকে পুরো বডির ব্লাডটাকে স্কুইজ করে হার্টে পাঠিয়ে দিলেন। আবার দেখিয়ে দিই, একটু ভালো করে বুঝুন আপনি। এই দেখুন এতে কি করা হয়। আপনি দেখতে পাচ্ছেন জ্যাকেটগুলো লাগিয়ে দেওয়া হলো পেশেন্টের উপরে। এইবার এই জ্যাকেটগুলো যদি চিপে দেয় তাহলে ভেতরে কি আছে? হাড়। আর এই জ্যাকেটের ভেতরে কি আছে? মাসেল বুঝেন আপনি? মাংসপেশি। এই মাংসপেশিগুলোকে যদি একসঙ্গে দাবিয়ে দিই তাহলে এর ভেতরে ব্লাডটা কোথায় যাবে? হার্টের দিকে যাবে। টুথপেস্ট বুঝেন?
টুথপেস্ট থেকে মধ্যেখান থেকে টিপে দিলে কি হবে? ওদিকে যেতে পারবে না, যাবে কোথায়? মুখের দিকে যাবে, হার্টের দিকে। আচ্ছা, এইটাকে টিপবার সময়টা কে ফাইনাল করবে? কম্পিউটার করবে। কম্পিউটারকে ইসিজি দেওয়া হয়। এখন দেখুন কম্পিউটার কি কাজ করবে। যখন হার্ট পাম্প করবে, এটাকে বলে সিস্টোল। জানেন আপনি সিস্টোল ডায়াস্টোল বলে? হার্ট পাম্প করলে সিস্টোল, হার্ট রিল্যাক্স করলে ডায়াস্টোল। হার্ট যখন পাম্প করলো, ব্লাডটা কোথায় চলে গেল? পুরো পাটাতে জল ভরে গেল, ভরলো না, জলটা পুরো এসে গেল, ব্লাডটা পুরো এসে গেল পায়ে। এখন এই সময়ে মেশিনটা খুলে দিল, জ্যাকেটগুলোকে হালকা করে দিল। আর যেই ব্লাডটা চলে গেল, এখন হার্ট কি করবে? হার্টটা এখন খুলছে, এটাকে বলে ডায়াস্টোল। এই সময় পায়ের ব্লাডটা কি হবে? আবার ফেরত যাবে, আবার হার্ট পাম্প করবে, এটা ভরবে, আবার এটা চলে যাবে, আবার নতুন ব্লাড এলো, আবার এটা চলে গেল। আচ্ছা, যেটা যাওয়ার সময় যদি এই পুরো জ্যাকেটগুলোকে একসঙ্গে টিপে দিই, তাহলে কি হবে? ব্লাডটা যাবে, স্পিডে যাবে কি যাবে না? দেখুন প্রথমে কি করা হয়, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তিনটেকে একসঙ্গে টিপতে হবে না। প্রথমে এটা, তারপরে এটা, এটা। ব্লাডটা কোথায় গেল? পুরো হার্টে চলে গেল। আর হার্টে গিয়ে এক্সট্রা ব্লাড দিল, আবার এক্সট্রা ব্লাড দিল, আবার এক্সট্রা, আবার এক্সট্রা। আপনি বুঝতে পারছেন? এই যদি বারবার করে যদি এই ব্লাডটাকে হার্টে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? হার্টের ওই ছোট ছোট টিউবগুলো। আচ্ছা, 1 ঘন্টাতে কতবার? 1 ঘন্টাতে হার্ট 72, 1 মিনিটে 1 ঘন্টাতে 4300 বার হার্ট পাম্প করবে। আর মেশিনও 4300 বার পাম্প করবে। আর যতবার হার্ট ব্লাড পাঠাবে পায়ে, ততবার ব্লাডকে হার্ট থেকে হার্ট আবার ফেরত পাবে, আর স্পিডে পাবে। এই স্পিড থেকে কি হবে? ধীরে ধীরে হার্টের ওপরে হাজারে হাজারে টিউব খুলে গেল। বুঝতে পারছেন কি হচ্ছে? এই যে 3টে টিউব মনে আছে আপনার হার্টের, এই 3টে টিউবের জায়গায় এরকম হাজার হাজার টিউব হয়ে গেল। এটা হলো ন্যাচুরাল বাইপাস। তার মানে কি, এখন হার্টের সেই 3টে টিউব নেই, হাজার হাজার টিউব হার্টের ভেতরে খুলে গেছে। এই টিউবগুলো কোথা থেকে এলো? অলরেডি ছিল, বন্ধ পড়েছিল। কেন বন্ধ পড়েছিল? আমরা মেহনত করিনি কখনো, আমরা সব মেহনত বন্ধ করে রেখেছিলাম, হাঁটা চলা সব বন্ধ। যদি আমরা দৌড়াতে থাকতাম, তাহলে এই ন্যাচুরাল বাইপাস করবার দরকার পড়তো না। কিন্তু যারা মেহনত করেনি, তাদের ওই টিউবগুলো বন্ধ পড়ে আছে, আর এটাকে চালু করে দিলে বাইপাস করার দরকার নাই। এটাকে বলে ন্যাচুরাল বাইপাস। মানে বুঝে নিন আপনি, ন্যাচুরাল বাইপাস মানে এই বুকটাকে কাটতে হলো না, নতুন টিউবটাকে লাগাতে হলো না। এই যে নতুন টিউব, এটা কাটতে হলো না, পা থেকে লাগাতে হলো না, এই ব্লকেজ সেম থাকলো, কিন্তু নতুন টিউব তৈরি হয়ে গেল। এটাকে বলা হয় ন্যাচুরাল বাইপাস। 35 দিনে এই টিউবগুলো খুলে যায়, আর অপারেশন করার কোনো দরকার হয় না। এই ট্রিটমেন্টটা আমরা বাংলাদেশে আমাদের ক্লিনিকে রেখেছি। কাদেরকে এই ট্রিটমেন্টটা করা উচিত? আমি আপনাকে বলি কারা করতে পারে এই ট্রিটমেন্টটাকে। যদি ব্লকেজ একদম লাস্টের দিকে থাকে, তাহলে তো কোনো ভয়ের ব্যাপার নেই। লাস্টের দিকে, বুঝতে পারছেন? যদি এখানে ব্লকেজ, এখানে ব্লকেজ, এখানে ব্লকেজ, এখানে ব্লকেজ, এখানে থাকে, তার মানে এটা কি? হার্ট অ্যাটাক হলেও অল্প এরিয়া মারা যাবে, ভয়ের কিছু নাই। এরকম পেশেন্টকে আমরা বলি আপনি খাবার দাবার আর ওষুধ থেকে ম্যানেজ করে নিন। কিন্তু যার ব্লকেজ ওপরের দিকে, এখানে বা এখানে বা এখানে, তাহলে হার্ট অ্যাটাকে মরবার চান্স তাকে। এরকম পেশেন্টদেরকে আমি বলি আপনি লেট করবেন না, আপনি এই নতুন টিউবগুলোকে খুলে দিন। তাহলে আপনার এত হার্টে এক্সট্রা টিউব হয়ে যাবে, এখন আপনার ভয়টা আরও কম হয়ে যাবে। তো এই ট্রিটমেন্টটা তারা করতে পারে যারা বাইপাস করে নিয়েছে, যারা অ্যাঞ্জিওপ্লাস্টি করে নিয়েছে, আর আবার হাঁটতে যাচ্ছে, আবার বুকে ব্যথা। তার মানে এখন কত ব্লকেজ? আবার 80-র ওপরে এসে গেছে। আবার আমি বলি সেকেন্ড অ্যাঞ্জিওপ্লাস্টি, সেকেন্ড বাইপাস করাবেন না, এখন এটাই করুন। আবার এরকম লোক আছে যারা বলে স্যার অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস ওই রিং পরানো হয়ে গিয়েছে, এখন যদি বন্ধ হয়ে যায় ওটা রিংটা, বলে তাহলে আমি বলে নতুন টিউব খুলে রেখে দিন। যদি নতুন টিউব খোলা থাকে, তাহলে কিচ্ছু আর কষ্ট হবে না, কারণ কি যেদিন এই রিংটা বন্ধ হবে, সেদিন আবার আপনার নতুন টিউবের দরকার আছে। এই নতুন টিউবটা এখন এই ট্রিটমেন্টটা কোথা থেকে এলো? আপনাকে আমি বলি, লাস্ট 60 বছর ধরে, 60 ইয়ার্স ধরে এই ট্রিটমেন্টটাকে রিসার্চ করা হয়েছে। প্রথম শুরু হলো আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রতে 1953। প্রথম একজন ডাক্তার এটা দেখালো, যখন ব্লাডটা হার্টের দিকে ফেরত যাচ্ছে, সেই সময় যদি অনেক ব্লাড দিয়ে দেওয়া যায়, তাহলে হার্টের টিউবগুলোকে খুলে দেবে। আপনাকে একটা কথা বলে দিই, আপনি জেনে রাখবেন, হার্টটা পাম্প করে, এটাকে বলে সিস্টোল। এই সময় হার্ট ব্লাড পাবে না, কেন বলুন তো? এই সময় পুরো শরীরটা ব্লাড পাবে, কিন্তু হার্ট পাবে না, কেন বলুন তো?
ভেবে বলুন কেন হার্ট পাবে না সেই সময় ব্লাড? হার্ট পাম্প করলে হার্টের মাসেলগুলো শক্ত হয়ে যায় আর তার ভেতরে ব্লাড ঢুকতে পারবে না, বুঝতে পারছেন? হার্ট ব্লাড কখন পাবে? যখন হার্টটা মাসেলগুলোকে রিল্যাক্স করে দিল, এখন ব্লাডটা ওর ভেতরে ঢুকতে পারবে, মাসেল হালকা হয়ে গেল, ঢিলে হয়ে গেল, তখন ব্লাডটা। তার মানে পুরো বডি ব্লাড কখন পাবে? সিস্টোলে। আর হার্ট কখন ব্লাড পাবে? ডায়াস্টোলে। আর ডায়াস্টোলের সময় যদি পায়ের টিউবগুলো দাবিয়ে দিই তাহলে কি হবে? ডায়াস্টোলে প্রচুর ব্লাড হার্টের ভেতরে ঢুকবে। সিস্টোলে টিপলে কোনো ফায়দা নেই, ডায়াস্টোলে টিপতে হবে। মানে যখন হার্ট পাম্প করবে তখন পাটাকে টিপে দিলে কোনো লাভ নেই, কারণ কি ব্লাড হার্ট থেকে পায়ে যাচ্ছে, সেই সময় টিপবে না মেশিন। মেশিন কখন টিপবে পাটাকে? যখন হার্টটা ফেরত ব্লাডটা নিচ্ছে, যখন ওই ব্লাডটা গিয়ে হার্টের সব টিউবগুলোকে খুলে দেবে। তাহলে এই ট্রিটমেন্টটা ডেভেলপ হলো প্রথম আমেরিকাতে, 20 বছর লাগলো। 20 বছরে ওরা কি দেখালো জানেন তো? ওরা কি করতো, একটা লোহার জ্যাকেট বানালো, আর লোহার জ্যাকেটের মধ্যে পায়ের ওপরে একটা ওই জলের থলে, জল ভরা থলে লাগিয়ে দিল, আর ওই মেশিনের ভেতরে ঢুকিয়ে দিল। এইবার জলটা যখন ঢোকালো প্রচুর পরিমাণে, তখন পাটাকে টিপে দিল, আর ওই পাটা থেকে জলটা টিপে ওই ব্লাডটাকে উপরে পাঠিয়ে দিল। মানে এটা লোহার মেশিন বানানো হলো প্রথম, কিন্তু এই মেশিনটা খুব কাজে এলো না। তারপরে চায়নাতে রিসার্চ হলো, ওরা রাবারের জ্যাকেট বানিয়ে দিল। ওরা বললো লোহার দরকার নাই, জ্যাকেট থেকে টিপে দিল, যেমন ব্লাড প্রেশারের জ্যাকেট থাকে সেরকম জ্যাকেট থেকে টিপে দিল। এখন ওই লোহা টোহার কিছু দরকার নেই। এই মেশিনটা যখন ডেভেলপ হলো 1995-এ আমেরিকা এটাকে অ্যাপ্রুভ করলো, বললো হ্যাঁ এই ট্রিটমেন্টটা আমরা অ্যালাউ করে দেব। আর তারপরে প্রচুর রিসার্চ হলো, 2005-এ আমেরিকা বলল প্রতিটা হার্টের পেশেন্টকে এই ট্রিটমেন্ট করা যেতে পারে। আর সেই সময় আপনাকে আমি বলে দিই, চায়নাতে 10,000টা মেশিন লেগে গিয়েছে। চায়না আমেরিকা আমাদের আজকালকের দিনে সব থেকে বড় দুই কান্ট্রি, সেখানে এই ট্রিটমেন্টটা খুব বেশি পপুলার। চায়নাতে তো খুবই বেশি পপুলার, আমেরিকাতে হাজার হাজার মেশিন লেগে গিয়েছে। কিন্তু আমাদের দেশে এখনো এখনো প্রচার হয়নি, প্রসার হয়নি। কিন্তু আপনি ভেবে দেখুন, যদি বিনা বডি কেটে আপনার হার্টে, বিনা ছুঁচ ফুটিয়ে আপনার হার্টে এত টিউব তৈরি হয়ে যায়, তাহলে এই ট্রিটমেন্টটা পপুলার হওয়ার কথা কিনা? এই ট্রিটমেন্টটা আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো হাসপাতালে লাগানো হয়েছে, কিন্তু ওরা কি করে জানেন তো? ওরা বলে দেখুন আপনার তো বাইপাসের কেস, আপনি বাইপাস করে নিন। আপনার তো রিং পরাবার কেস, আপনি রিং পরিয়ে নিন। আচ্ছা, আপনি 2বার বাইপাস করেছেন, 4বার অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন, আপনি তো অনেক করে ফেলেছেন। এক কাজ করুন, আপনার জন্য খুব ভালো ট্রিটমেন্ট একটা আছে, হার্টে নতুন টিউব তৈরি করে দেবো, আপনি ওই ইসিপি করান। আপনি বুঝতে পারছেন? যে পেশেন্টের কিচ্ছু করা যাবে না তাদেরকে বলে আপনি এই মেশিন থেকে করান, যার অপারেশন হতে পারে তারা অপারেশন করাবে। কেন বলুন তো? এই মেশিনে 1 মাস ট্রিটমেন্ট করালে 1 লক্ষও পাবে না, আর যদি 1 মিনিটে রিং পরিয়ে দেয় তাহলে 2-3 লক্ষ 4 লক্ষ টাকা জোগাড়। তাহলে হাসপাতালে কোন ট্রিটমেন্টটা বেশি শ্যুট করবে? তো আমি জানি এই ট্রিটমেন্টটা ছড়িয়ে যাওয়া উচিত, আর আমার মনে হয় পেশেন্ট ডিমান্ড করবে কিছুদিন পরে। পেশেন্ট বলবে স্যার আমি ওই কেটে অপারেশন করতে চাই না, আমার ন্যাচুরাল বাইপাস করে দিন। আল্লাহ তাআলা আমার একটা হার্টের এক্সট্রা টিউব দিয়েছিল, এটা আমাকে কেউ বলেনি। ওই এক্সট্রা টিউবটা যদি চালু হয়ে যায় আমি বিনা অপারেশনে বেরিয়ে যাব, আমার কি অপারেশনের দরকার আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে আবার একজন এসে আমাকে বলল স্যার যদি এরকম কোনো ওষুধ পাওয়া যায় যেটা থেকে ব্লকেজ সরে যেতে পারে, এটাকে বলা হয় বায়োকেমিক্যাল ক্লিনিং। এটা আবার কি? দেখুন এই ব্লকেজ দেখতে পাচ্ছেন, এই ব্লকেজে কিছু ওষুধ দিলে এটা যদি কমে যায় তাহলে কেমন থাকবে? এই ওষুধটা ইউজ হতো পয়জনিং কেসেস। পয়জনিং বোঝেন আপনি? কোনো বিষ খেয়ে নিয়েছে, কারো সাপ কেটে দিল, সাপের কি বলে এটা বিষ, ওই বিষটা পুরো বডিতে সরিয়ে যাচ্ছে। এখন এই ইঞ্জেকশন দেওয়া হতো ইডিটিএ, এটা বিষটাকে ধরে বার করে নেয়। যখন বার করবার জন্য দেওয়া হলো, ধরা পড়লো যারা হার্টের পেশেন্ট তাদের ব্লকেজ বেরিয়ে আসছে। এখন এই ওষুধটা ব্লকেজের জন্য বেশি আর বিষের জন্য কম ইউজ হয়। ইন্ডিয়াতে কমসে কম 100টা সেন্টার আছে যেখানে এই ট্রিটমেন্টটা হয়। আমরা এখানে এই ট্রিটমেন্টটা আনলাম, আমি দেখলাম ওইটা খুললে যায়, যদি ব্লকেজ 10-20%ও খুলে যায় তাহলে পেশেন্ট কত বছর ফেরত হয়ে গেল? 5 বছর। 5 বছর একবার পিছিয়ে হয়ে গেলে প্রচুর, 5 বছরের মেহনত বেঁচে গেল। এখন যদি আপনি ভালো করে চলেন তাহলে ভয়ের কিচ্ছু নেই। এই ট্রিটমেন্টটাও আমাদের ক্লিনিকে এসকাটনে পাওয়া যাচ্ছে। আমি জানি আমাদের আগে এখান থেকে প্রচুর পেশেন্ট যেত দিল্লিতে বা কলকাতাতে গিয়ে করিয়ে এসেছে ট্রিটমেন্ট, এখন বাংলাদেশে এই ট্রিটমেন্টটাও শুরু হয়ে গিয়েছে। নেভারদিলেস আপনাকে আমি অনেক জিনিস বুঝিয়েছি, আমার অনেক পেশেন্ট আছে তাদের রিভার্স হয়ে গেছে। এই পেশেন্ট দেখুন, ডক্টর DK রয় বলে, ওনার 100 ব্লকেজ ছিল, এখন 60, 80 ব্লকেজ 40, 60 ব্লকেজ এখন 40।
ইনি আছেন আমাদের দিল্লির পাশে একজন জায়গা, গাজিয়াবাদ থেকে 80-90, এখন 70-70 মানে 10 থেকে 20% ব্লকেজ কমে গিয়েছে। এই পেশেন্টের 100 ব্লকেজ 60-70 এসে গিয়েছে, 70-80 ব্লকেজ 30-40-এ চলে এসছে। ইনি কাশ্মীর থেকে এসেছিলেন, 100 আর 90 এটা 0-0 হয়ে গিয়েছে। তো এরকম সম্ভব হতে পারে, প্রতিটা মানুষ আলাদা আলাদা, কারো ট্রিটমেন্টে বেশি ফায়দা হয়, কারো কিছু। এই ট্রিটমেন্টটা দেয় কি করে? এটাতে ড্রিপ লাগানো হয়। ড্রিপ মানে কি? এরকম করে স্যালাইনে ওই ওষুধটা দিয়ে দেওয়া হয়, আর ওষুধটা ধীরে ধীরে করে ব্লাডে যায়, ব্লকেজটাকে কম করার কাজ করে। আমি হার্টের পেশেন্টদেরকে বলি, দেখুন যদি সিরিয়াস পেশেন্ট থাকে তাহলে এই দুটো করা যাক, আর যদি প্রিভেনশন নিতে চান তাহলে খাবার দাবার লাইফস্টাইল ফলো করলে প্রচুর ভালো হবে, আর অপারেশনে হয়তো কোনো দরকারই পড়বে না, কারণ কি ব্লকেজ বেশি নাই। এনিওয়ে, আমার মনে হয় আমি অনেকটা আপনাকে বুঝিয়েছি। একটা 5 মিনিটে ব্রেক চাই, আর এই ব্রেকের পরে আমি একটু আরও ক্লাস নেব, আপনাকে বোঝাবো। একটা পেশেন্ট হয় টাইপ এ আর একটা হয় টাইপ বি।